বর্ষা রাত। এই বছর শেষে এতটাও বৃষ্টি আশা করেনি পলক। আবহাওয়া অনুসারে অতিবৃষ্টি দেখলে মনে হয় এখন বর্ষাকাল চলছে। আদতে শীতের শেষ। পলক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভূতরে অট্টালিকার দিকে তাকায়। ঝিমঝিম করে ওঠে শরীর। এই বাড়িতে তার ছোট্ট ইনান একটা হিংস্র জন্তুর সাথে কাটাচ্ছে ভাবলেই ফির দ্বারা শিরশির করে ওঠে। পলক টর্চ অন করে। গাড়ি দিয়ে আসার টাইমে দূর থেকে দেখেছিল দোতলায় আলোর আভা। নামার পর দেখল সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। লোডশেডিং হয়তো। এই অবস্থায় কেউ বাড়িটিকে দেখলে ভূতের বাড়ি ছাড়া আর কিছুই মাথায় আসবে না। হরর মুভিতে দেখায় না, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে মেইন লিডরা একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় আর সেখানেই একের পর এক মরতে থাকে। ঠিক তেমনটাই এই বাড়ি। যেন পলক এক পা দিলেই অপর থেকে একটা কাটারি এসে তার গলা আলাদা করে দেবে। সাহস সঞ্চয় করলো পলক। সে ভিতর ডিম না, জয়ফুলের মতো। এমনি এমনি তার পদোন্নতি হয়নি। সাহস না থাকলে সে কিসের পুলিশ? ছাতা ছাড়াই বাসার রাস্তায় হাঁটতে আরম্ভ করলো। আনমনে নজর যায় তাসবিরের বাড়ির দিকে। ওই বাড়িটাও অন্ধকার। মেইন গেটের সামনে একটা লাল রঙের লাইট শুধু জ্বলছে। লোকটা গেল কোথায়? এই নাকি সাহায্য করবে। জয়ফুল বাসাতেই আছে, ওকে ধরতে নাকি হেল্প করবে। পলক রিফিউজ করছিল অবশ্য। সে চাইলে ফোর্স নিয়ে আসতে পারে, কিন্তু জয়ফুলকে ধরার জন্য ফোর্স সাথে আনা তার কেমন আতে ঘা লাগে। জয়ফুল আর সে প্রায় সমানই বলতে গেলে। সাথে আরও পুলিশ নিয়ে আসা মানে সে জয়ফুলকে ভয় পায়। পরবর্তীতে জয়ফুল যদি তা নিয়ে তাকে বিদ্রূপ করে। যদিও পলক বাচ্চাদের মতো গর্তুমি করেই সাথে কাউকে আনলো না, অথচ সে জানে এমন পরিস্থিতিতে সাথে ফোর্স আনলে ক্রিমিনালকে ধরা সহজ হয়। এক প্রকার জেদের বশেই সে এই বাচ্চামোটা করে ফেলল। বাড়ির গেট খোলাই ছিল। গেটটা পুরনো, তালা মারা থাকলেও পলক জানে কিভাবে খুলতে হয়। বাড়িতে প্রবেশ করেই সর্বপ্রথম চোখ যায় গোডাউনের দরজার দিকে। ওই দিন জয়ফুলকে খোঁজার জন্য গোডাউনে আসলেও তেমনভাবে স্মৃতিচারণ করা হয়নি। এখন মনে পড়ল তাকে মরার কথা। পলক তো ভেবেছিল সেই দিনই হবে তার শেষ দিন। কি কুত্তার মতো মেরেছিল তাকে। পলকের ক্রোধ বেড়ে গেল। জয়ফুলকে ধরার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। লাইট হাতে পলক সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ধীর পায়ে। জয়ফুল বাসায় আছে, তাসবির তাকে কনফার্ম করেছে। সেই প্রস্তুতি নিয়ে এসেছে সে। বন্দুক খাপে রেখেছে একটা, পিঠের পেছনে একটা, পায়ে একটা। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা পলক খেয়ালই করল না তার পায়ের সামনে হঠাৎ একটা বিড়াল দৌড়ে এসেছে। হুট করে আসায় পলক বিড়ালের গায়ের ওপর থেকে পা সরাতে গিয়ে ঘটিয়ে ফেলল অঘটন। সিঁড়িতে পড়ে যায় সে। টর্চ পড়ে যায় সিঁড়ি গড়িয়ে। গড়াতে গড়াতে একসময় লাইট অফ হয়ে যায়। রেলিং না থাকায় পলক ওপরে সিঁড়ি ধরে বসে পড়ে। একটুর জন্য সে নিচে পড়ল না, ভাগ্যিস। বুকে হাত দিয়ে হাঁফ ছাড়ে। নিচতলায় লাইট পড়ে কোথায় হারিয়েছে দেখা গেল না। মোবাইল বের করতে গিয়ে মনে পড়ল মোবাইল গাড়িতে রেখে এসেছে। শিট! পলকের মুখ দিয়ে অকথ্য গালি বের হয়ে আসলো। এখন গিয়ে মোবাইল আনাটা ঝুঁকিপূর্ণ হবে। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে পারবে না। অনেক সিঁড়ি ভেঙে এসেছে। অল্প হলেও একটা কথা ছিল। কোমর থেকে বন্দুক বের করল সে। বাইরে বর্ষার তেজ বেড়েছে। বজ্রপাতের আওয়াজে কানে তালা লাগার উপক্রম। একটা সুবিধাও হয়েছে বইকি, আওয়াজ করা যাচ্ছে সুবিধা মতো। জয়ফুল মেইন দরজার সামনে আসলে সতর্কতার সাথে দরজায় হাত লাগায়। আশ্চর্যজনকভাবে দরজাটা খোলা। পলককে 1 সেকেন্ডের জন্য ভাবান্বিত দেখায়। বন্দুকটাকে আস্থা করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দরজা খুলল। ঘরের জানালা দিয়ে বিজলির আলো প্রবেশ করায় আলোকিত হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। মিনি সেকেন্ডের আলোয় পলক দ্রুত চোখ বুলিয়ে নেয়। কেউ নেই। পলক আরও সতর্ক হয়। একবার সামনে একবার পেছনে বন্দুক তাক করে এগিয়ে যায়। জয়ফুলের রুম চেক করে। বারান্দা, বাথরুমেও ভালো করে চেখে নেয়। যখন কাউকে পেল না তখন এগিয়ে যায় 8 রুমের দিকে। 8 রুম বরাবর লম্বা করিডোর। করিডোরের শেষ মাথায় বাঘ তিমিরে আচ্ছন্ন। পলক 8 রুমের দরজায় নব ঘুরাবে সেই সময় কিছু একটা পড়ার আওয়াজ পায়। ঝনঝন। চমকে ওঠে, পেছন ফিরল সে। দেখল করিডোরে লম্বা কাঠ জাতীয় কিছু একটা পড়ে আছে।
অন্ধকার চোখে শুয়ে আসলে পলক আওয়াজ না তুলে এগিয়ে যায় সেদিকে। করিডোরের দুপাশেই ভিন্ন ভিন্ন রুমের দরজা। পলকের মনে হয় এই বুঝি যে কোনো একটা দরজা থেকে আচানক বেরিয়ে আসে জহফিল। গুটি গুটি পায়ে এগোলে দেখতে পায় ক্রাচ পড়ে আছে। পলক হাতে তুলে নেয় সেটা। তাসবির তাহলে মিথ্যে বলেনি, জহফিলের আসলেই পা ভেঙেছে। না, পলক নিজ চোখে না দেখলে বিলিভ করবে না। হতে পারে এটাও জহফিলের কোনো চাল। পলক ফাঁদে পা দেবে না এত সহজে। আচমকা একটা অবয়ব চলে গেল করিডোরের বাঁকে। পলক মাথা তুলল, ট্রিগারে আঙ্গুল রাখল। অবয়বটা কোন দিকে গেছে সেটা খেয়াল করার সময় দেয়া হয়নি পলককে। কদম গুনে গুনে পা ফেলে সে করিডোরের শেষ প্রান্তে এসে কাউকেই দেখতে পায় না। হাতের ডান এবং বাম দিকে ফাঁকা। পলক এগোয় না, বরং পিছিয়ে যায়। আবার কি মনে করে এগোয়। শেষ মাথায় দরজা একটাই ছিল, খুলে দেয় সে। প্রত্যেকটা ইন্দ্রিয় সচল রেখে রুমে ঢুকে পড়ে। পলকের কাছে মনে হয় যেন সে গুহায় ঢুকে পড়েছে, এত অন্ধকার। অন্যান্য রুমে যাই একটু আলো ছিল, এটায় তাও নেই। মনে হচ্ছে জানালা নেই কোনো। ভ্যাপসা গন্ধ নাকে লাগে। কতদিন এই রুম খোলা হয় না কে জানে। পায়ে বিভিন্ন জিনিসের সাথে হোঁচট খাচ্ছে সে। স্টোর রুম নাকি কি এটা গেস করতে পারল না পলক। যখন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ভাবল রুম ছাড়বে, সেই সময়ে কিছু একটা তার মাথায় এসে লাগলো। বিদ্যুতের মতো শক খেলো যেন। তার মানে জহফিল এই রুমেই। পলক আন্দাজ করলো ছোট বল টাইপ কিছু একটা ছুঁড়েছে তার দিকে, যেন জহফিল খেলছে তার সাথে। পলক ঘাবড়ায় না, দৃঢ় কণ্ঠে বলল, আই নো জেফিল, তুই এইখানেই আছিস। আমি আসবো দেখে কাপুরুষের মতো লুকিয়েছিস এখন। হাইড অ্যান্ড সিক খেলেছিস আমার সাথে। এত ছোট বুকের পাঠা নিয়ে কিভাবে ইনানকে রক্ষা করার কনফিডেন্স পাস তুই? সেইম অন ইউ। আর ইউ সাচ এ কাওয়ার্ড। শেষ কথাটা বলার সাথে সাথেই আরেকটা বল জাতীয় কিছু পলকের মাথায় লাগলো। এবার একটু জোরে, যেন রেগে বল ছুঁড়েছে জহফিল। পলক ব্যথা পেল না তেমন, কিন্তু ক্রোধের অনলে জ্বলছিল সে। বল যেই দিক থেকে আসছিল সেই দিকে এলোমেলো পা ফেলল পলক, কিন্তু কারো হদিস পেল না সে। পুরো রুম ঘুরল হাতড়ে হাতড়ে। বুঝলো এটা রুম না, বরং দরজার এপাশেও ছোট্ট করিডোর। দেয়ালে হাত রেখে সামনের দিকে যায় পলক। এক পা এগোলেই তার মনে হয় তার পেছনেও কেউ এগিয়ে আসছে, কিন্তু পেছনে তাকালে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। আবার পিছনে তাকালে মনে হয় তার সামনের দিকে কেউ একজন। খুবই বিভ্রান্তিকর। কতক্ষণ চুপচাপ থাকার পর পলকের মনে হলো এখানে সে ছাড়া কারো উপস্থিতি নেই। তাই আস্তে ধীরে হাঁটা শুরু করলো। করিডোরে হাঁটা অবস্থায় পলকের হঠাৎ করে কেমন লাগা শুরু করলো। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ তার ইনানের কথা মনে পড়ল। তার মনে পড়ল তাসবিরের কথাটা। পলক হঠাৎ ঘেমে গেল। তার ভীষণ অস্থির লাগছে। পলকের চিন্তাভাবনার মাঝেই টের পেল কারো উপস্থিতি, কিন্তু সেটা পেছনে না সামনে বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তেই পলকের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল কেউ বা কিছু তার দিকে ধেয়ে আসছে। লাইট জ্বলে উঠল হঠাৎ। পলক পেছন ফেরা মাত্রই দেখল একটা ঝাড়ালো ছুরি, যেটায় পলকের ঘাম ছোটা শঙ্কিত চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ছানিত ছুরি এগিয়ে আসছে পলকের চোখ বরাবর। পলক থমকে যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে তার আগেই হাতের টান অনুভব করে সজোরে, এবং রুমের লাইট বন্ধ হয়ে জ্বলে ওঠে ডিম লাইট। পলকের যখন ব্রেইন কাজ করা শুরু করলো, সে দেখল তার পাশে তাসবির বসে আছে। সে তাকিয়ে বাইরে চোখে চেয়ে রাখছে কাউকে। পলক কিছু বলতে মুখ খুললেই তাসবির তার মুখ চেপে ধরে তর্জনী নিজের মুখে নিয়ে আওয়াজ করল, ফিসফিসিয়ে বলল, জহফিল দেখলে খবর করে ছাড়বে, একটু চুপ থাকুন, ইনানের বাবা আসছে। পলক নিজেও এবার ধীরে স্থিরে বলল। কিন্তু এটা তো জেফিল না। পলক লাইটের আলোয় দেখছে তার আক্রমণকারীকে, এবং দেখামাত্রই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে না, বিস্ময়ে। তাসবির আগের ন্যায় বলল, জহফিলি, ভালো করে দেখুন। এই বলে তাসবির লুকিয়ে থাকা পর্দার আড়াল থেকে বাইরে উকি দেয় এবং পলককেও দেখার সুযোগ করে দেয়।
পলক ভালো করে দেখলো ডিম লাইটের আলোয় থাকা অবয়বকে। নিজেকে বিশ্বাস করাতে না পারায় আবারও চোখ ডলে দেখল সে যা দেখছে তা সত্যি। পলক ফ্যাকাশে গলায় আটকে আসা কণ্ঠে তাসবিরকে বলল। কিন্তু এটা তো ইনান। তার কণ্ঠে অবিশ্বাস, বিস্ময়, আতঙ্ক। তাসবির হাসল। আপনার মাথা, ওটা জেওফিলি। বললাম না জেওফিল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে। ওই দেখুন জেওফিল খুঁড়িয়ে হাঁটছে। পলক আবার দেখল তার চমক ধারানো চাহনি মেলে। ইনান খুঁড়িয়ে হাঁটছে, পা বাঁকা করে এমনভাবে হাঁটছে যেন তার পা ভেঙে গেছে। হাতে ধারালো ছুরি, চোখে মুখে হিংস্রতা, ঘাড় কাত করা, দাঁতে চেপে কিছু একটা বিড়বিড় করা, ঠিক যেমনটা পলকের মারার সময়ে জেহফিলের চেহারায় অভিব্যক্তি ছিল। এজন্য জেহফিলের ফিমেল ভার্সন। পলক শূন্য চোখে চাইল তাসবিরের নিকট। তাসবিরের মুখ চেপে হাসা দেখে পলকের বিভ্রম কাটল। অবিশ্বাস্য চোখে চেয়ে দম বন্ধ করে বলল। ডোন্ট টেল মি। সাথে সাথে তাদেরকে ঢেকে রাখা পর্দা উড়ে গেল এবং জওফিল নামক ইনানের নজরে পড়ে গেল তারা। সে খুঁড়িয়ে তেড়ে আসে ছুরি হাতের ওপর নিয়ে। তাসবির দ্রুত এসে ইনানকে ধরার চেষ্টা করল। ইনান তার দিকেও তেড়ে আসলো। তাসবির চেঁচিয়ে উঠল। পলক, নিড হেল্প? পলকও চলে আসে ইনানকে ধরতে। তাসবির পেছনে গিয়ে হঠাৎ ইনানের পিঠে লাথি মারে। লাথি যেন ইনানকে না, পলকের বুকে মেরেছে। সে তাসবিরের ওপর চেঁচিয়ে ওঠে। তাসবির রেগে গিয়ে বলে। আপনার সামনে এখন ইনান নয়, যে আছে সে জেওফিল। ওকে ধরার ট্রাই করুন। তাসবিরের লাথিতে ইনান ততটা না পারলেও হাত থেকে ছুরি পড়ে যায়। সেই সুযোগে তাসবির ইনানের হাত পেছনে নিয়ে চেপে ধরে। জওফিল রূপী ইনান গর্জন করে ওঠে। তাসবিরের দেখা দেখি পলকে এসে ইনানের পা চেপে ধরতে চাইলে ইনান পা দিয়ে পলকের বুকে লাথি মারে। ছিটকে পড়ে পলক। পলক অবাক হয়। এত শক্তি ইনানের যে পলক হতভম্ব হয়ে যায় কিছু সময়ের জন্য। তাসবির চেঁচামেচিতে তার হুঁশ ফিরলে এসে ইনানকে ওপর করে ফ্লোরে চেপে ধরে ইনানের পিঠের ওপর এক পা দিয়ে হাত শক্ত করে ধরল পলক। ইনানকে ধরে রাখতে কষ্ট হচ্ছে তার, যেন অসুরের শক্তি ভর করেছে ইনানের শরীরে। খুব কষ্ট হচ্ছিল ইনানকে ধরে রাখতে। তারা দুজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েও ইনানকে ধরে রাখতে পারছিল না। ইনান ক্রমাগত পা ও হাত দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। পলক কিছুটা ব্যথাও পেয়েছে ইনানের হাতের খামচানিতে। পলকের কেন যেন বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখের সামনে তার ইনান এই অবস্থায় পড়ে আছে। তার এত কষ্ট লাগছিল, সাথে মনের মধ্যে হাজারো প্রশ্ন। ঠিক সেই সময় খট করে দরজা খুলল। ইনানের বাবা এবং কাউসার সাথে ঢুকল। লাইট অন করে দিল তারা। চোখের সামনে মেয়ের অবস্থা দেখে চিৎকার করে উঠলেন ইফাজ। কাউসার ওকে থামালেন। ইফাস বন্ধু, এটা ইনান না, জেওফিলিল। ইফাসের বুক মোচড় দিয়ে উঠল। আসলেই তো, সে ইনানের সামনে বসে ডাকতে থাকে ইনানকে। ইনান, মা ইনান। ইনান কোনো উত্তর না দিয়ে গজগজ করতে থাকে। তার কণ্ঠস্বরও পাল্টে ডিপ হয়ে গেছে। মোটা গলার স্বর, যেন জহফিল গজরাচ্ছে। ইফাস শত চেষ্টা করেও ইনানের স্বরূপ ফেরাতে পারছিলেন না। আরও কয়েক মিনিট ধস্তাধস্তি চলে। ইনানের সাথে না পারলে কাউসারও যোগ দেয়। ইনানের পা চেপে ধরেন তিনি। আর ইফাস খানের মুখ থেকে ইনান ছাড়া আর কোনো শব্দই বের হচ্ছিল না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কুঁচকে যাওয়া গালের ভাঁজে পানি মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর ইনান ধীরে ধীরে স্মিত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়, চোখ বুজে আসে হঠাৎ। পলক এবং তাসবিরের হাতের বাঁধন আলগা হয়ে যায়। তখনই হুট করে ইনান চোখ মেলে। বাবা, তুমি এখানে? ইনানের চোখে বিস্ময়। তার বাবা তার মাথা হাতে নিয়ে বসে কাঁদছে। ইনান অবাক দৃষ্টিতে তাকিয়ে উঠে বসতে নিল, কিন্তু শরীরটা এত ভারী লাগছিল যে সামান্য নড়তেও পারছিল না। পিঠে হাতে চাপ অনুভব করলে ঘাড় ঘুরিয়ে দেখল তাসবির এবং পলক তার হাত পিঠের সাথে চেপে ধরে আছে। কাউসার আঙ্কেল পায়ের কাছে। ইমানের বোধ দয় হলো না কিছুই, যেন সে কোনো অপরাধী। তাকে জিম্মি করার প্রচেষ্টায় তারা তাকে ধরার চেষ্টা চালাচ্ছে। কি আশ্চর্য! ইনানের স্বাভাবিক রূপ দেখে তাসবির হাত ছেড়ে দেয়। বাহু দিয়ে পলকের হাতে ধাক্কা মেরে বলে ছেড়ে দিতে।
পলক যেন স্ট্যাচু, বোঝাই যাচ্ছে বেচারা অনেক বড় শখ খেয়েছে। কাউসার ইনানের পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ান। ইনান মুক্ত হলে ইফাজ তড়িঘড়ি করে ইনানকে দাঁড় করিয়ে নিয়ে চলে যেতে লাগলো, যেন পালাচ্ছেন। পলক বাধা দেয় ইনানের হাত ধরে, ইফাজকে উদ্দেশ্য করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? দেখো পলক, ইনান এখন স্বাভাবিক অবস্থায় নেই, দেখতেই তো পারছো। ও একটু রেস্ট নিক, কাল না হয়। পলক হেসকা টানে ইনানকে ছাড়িয়ে নেয় ইফাজের বাহুবন্ধন থেকে। ইফাজের প্রতি তার ঘৃণার মাত্রা তরতরিয়ে বাড়ছে, কখন না জানি সীমা অতিক্রম করে ফেলে। যা হবে তা এখনই হবে, চলো ইনান। পলক ইনানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়, সবাই পিছু পিছু যায়। ইনান হাত ছাড়ানোর চেষ্টা করে, পলক খুব শক্ত করে ধরে রেখেছে। জহফিল যদি দেখে। জহফিল কোথায়? ইনান আশেপাশে দেখল, তার ঘরে এত কিছু চলছে অথচ জহফিল কিচ্ছু টের পাচ্ছে না। জেফিল। পলকের হাতের সাথে ধস্তাধস্তি করতে করতে হাঁক ছড়ে ইনান। মনের মাঝে ভয় জেঁকে ধরে, পলক জহফিলকে কিছু করেনি তো? ধরে নিয়ে যায়নি তো? জেফিল কোথায়? আমার জেফিলকে কোথায় রেখেছেন? পলক ইনানকে সোফায় বসায়, নরম সুরে বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো ইনান, সত্যি কথা বলবে। ইফাজ কথার মাঝে বলে ওঠেন, ওকে বলার কি দরকার, আমাকে বলো, কাউসারকে বলো, আমরা তোমাকে সব বলছি, তুমি এক সাইডে আসো। পলক না চাইতেও কঠিন চোখে তাকায় ইফাজের দিকে। পলকের কাঠিন্য চাহনির তোপে পড়ে কথারকেই হারিয়ে ফেলেন ইফাজ। জানে না কেন তার সন্তানের বয়সী পলককে হঠাৎ তার ভয় লাগা শুরু করলো। যেই ছেলে চোখ নিচু করে নম্র গলায় কথা বলতো, সেই ছেলের গম্ভীর ভাবভঙ্গি দেখে বেকায়দায় পড়ে গেলেন তিনি। তার এত ভয় লাগছে কেন? হাত পা কাঁপছে। একজন সৎ পুলিশ অফিসারের ঘৃণ্য কাজ বুঝে ফেলেছে কি পলক? তার জন্যই ইফাজকে সেই আগের মতো সম্মানের চোখে দেখতে পারছে না। কাউসার ইফাজের কাঁধ ধরে বিড়বিড় করে বললেন, বলতে দাও ওকে, ওর মনে কিউরিসিটিটা দূর করুক, সময় আছে তো, আমি বুঝবো সব। ও কি জানতে চায় জানো? ইফাজ হতাশ হয়ে তাকালো কাউসারের দিকে, আস্তে করে বলল, আমার উচিত হয়নি রে ইনানের পাগলামিকে প্রশ্রয় দেয়া। তখন যদি তোর কথা শুনে ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম, তাহলে আজকের দিনটা আসতো না। আমি নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করেছি। গলা ধরে এলো ইফাজের, কথা বলতে কষ্ট হচ্ছে, বুক জ্বালা করছে। কাউসার বুঝলেন ইফাজের অনুতাপ। তিনি কম চেষ্টা করেননি ইফাজকে বোঝানোর। ইনানকে ট্রিটমেন্ট করানোর জন্য অনেক জোর করেছিলেন তিনি, কিন্তু ইফাজ ভেবেছে তাকে তার মেয়ের থেকে দূর করিয়ে অবশেষে কোনো পাগলা গারদে দিয়া দিবে, মেন্টাল হসপিটালে ইনানের চিকিৎসা করাবে। সেই ভয়ে ইফাজ ইনানকে বুকছাড়া করেননি। কাউসার অবাক হয়েছিলেন ইফাজের মতো শিক্ষিত ডিগ্রিধারী একজনকে এই ধরনের বাচ্চামো চিন্তাভাবনা করতে দেখে। তিনি বুঝিয়েছেন ট্রিটমেন্টের প্রত্যেকটা স্টেপ। বিদেশেও নিতে চেয়েছিলেন, কিন্তু ইফাজ গো ধরে রইলেন। তিনি ভেবেছেন মেয়েকে মেয়ের মতো ছেড়ে দিলে মেয়ে সুখী থাকবে। এটা ভাবার অবশ্য কারণ আছে। ইনানের অ্যাক্সিডেন্টের 1.5 মাস পর যখন দেখলেন ইনান তার কল্পনার জহফিলকে নিয়ে হাসি খুশি জীবনযাপন করছে, তখন ইফাজ ভেবেছিল এভাবেই হয়তো মেয়েটা সারা জীবন কল্পনা করে ভালো থাকবে, কাছে থাকবে। কিন্তু তার ফলাফল যে এত ভয়ানক হবে তা কল্পনাও আনেননি তিনি। তাই তো আজ তার এত আফসোস। ইনান অস্থির হয়ে ছটফট করছে। জেফিল কোথায়? প্লিজ জেফিলকে কিছু করবেন না, প্লিজ জেফিল। ইনান পাগলের মতো একাধারে কথাগুলো জপছে। পলক ছোট্ট একটা শ্বাস ফেলল। একদিকে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমন অন্যদিকে হিংস্র থাবার মতো এগিয়ে আসা অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের বার্তা নিয়ে দোরগড়ায় ঠকঠক করছে। পলক নিজেকে শক্ত করল। ইনান, তোমার মনে আছে তোমার আর জেফিলের অ্যাক্সিডেন্টের কথা? ইনান চট করে তাকায়। হঠাৎ সে দুর্ঘটনার কথা উঠালো কেন এখানে? আগে বলুন জেফিল কোথায়? তুমি আমার প্রশ্নের জবাব দিলে বলবো। মিথ্যে আশ্বাস দিল তো? ইনান ঠোঁট দুটো চেপে একবার পলকের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে। বাবা যখন চোখ দিয়ে আশ্বস্ত করলো, তখন ইনান বলল, মনে আছে। তখন কোথায় যাচ্ছিলে তোমরা? জেফিলের প্রিয় একটা জায়গায়। জেফিল বলেছিল? না, সারপ্রাইজ ছিল, তবে আজ করতে পেরেছিলাম। উনি ডেটে নিতে চেয়েছিল।
আমাদের প্রথম ডেট। ইনানের অস্ত্রধরে স্নিগ্ধ হাসি ফুটল। পলকের কেন যেন সহ্য হচ্ছিল না, তাও নিজের কষ্টকে খাঁচায় বন্দি করে বলল, পরে কখনো জানতে চাওনি? আই মিন অ্যাক্সিডেন্টের পরে? চেয়েছিলাম, কয়েকবার জিজ্ঞেসও করেছি, উনি কিছুই বলেননি। দুর্ঘটনার কথা মনে করাতে চাইনি, তাই আমিও আর ঘাটাইনি। জেফিলের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? পা ভেঙে গিয়েছিল। ট্রিটমেন্ট করায়নি জেফিল? করিয়েছি। কাউসার আঙ্কেল তো প্রতিবারই এসে চেক আপ করে যায়। ঠিক হবে পা। ইনানের মন খারাপ হলো কিছুটা। জেফিল বলে ঠিক হবে না, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক হয়ে যাবেন। ক্রাচ ছাড়া উনি ধরে ধরে হাঁটতে পারেন। আচ্ছা, কি কি ঔষধ লিখে দিয়েছিল কাউসার আঙ্কেল? একটু স্ক্রিপ্ট আর ওষুধগুলো দেখাতে পারবে? কেন? ইনানের মনে কৌতূহল। পলকের এসব প্রশ্ন তার কাছে আজগবি ঠেকছে। আনোই না, একটু দেখবো। বিরক্ত হওয়া সত্ত্বেও ইনান উঠল। ভেতরে ভেতরে রাগে গজগজ করছে সে, কিন্তু জয়ফুলকে ছুটানোর জন্য পলকের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। ইনান একটা বক্স নিয়ে আসলো। পলক বক্স খুলে দেখল সিভিট, ভিটামিন, সিরাপ নামক নাফা কিংবা কমল পানীয়, আর একটা স্লিপ। স্লিপে এগুলোর নাম, বিভিন্ন মেডিসিনের প্যাকেটের নাম লিখে পাশে দিয়ে খাওয়ার নিয়ম লেখা আছে। বোঝাই যাচ্ছে যেসব খেলে ক্ষতি হবে না সেগুলো ঔষধ নামে ইনানের কাছে চালিয়ে দিচ্ছে কাউসার। ইনান, অ্যাক্সিডেন্টের পর জেফিলকে নিয়ে কোথাও বের হয়েও না। ওর তো এক্সিবিশন থাকতো, টিচারও ছিল। উনি তেমন কিছুতেই আগ্রহ দেখাননি। আর্ট করতে নিজের জন্য, ব্যাস। ওর আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতে পেরেছো? অ্যাক্সিডেন্ট হওয়ার পর চুপচাপ থাকতো, কথা বলতো না, জবাব দিত না ঠিক মতো। তারপর আস্তে ধীরে স্বাভাবিক হন। তবে যথেষ্ট ভদ্র হয়ে যান তিনি। আগে যেমন অ্যাগ্রেসিভ ছিলেন, রাগে ছিলেন, ডমিনেট করতেন, তার কিছুই ছিল না। বরং আমি যা বলতাম তাই করতো, আমি যা পছন্দ করতাম তাই পছন্দ করতো। একদম ভালো স্বামীর মতো হয়ে যান সে, যেমনটা আমি বিয়ের আগে কল্পনা করতাম যে আমার একজন ভদ্র সুপুরুষের সাথে বিয়ে হবে। আমি ভাবিনি যে উনি যে আমার কল্পনার ভালো হাজবেন্ড হয়ে যাবেন। মেবি অ্যাক্সিডেন্টের রিয়াকশন, অথবা আমাকে হারানোর ভয়ে ভালো হয়ে যান। কিন্তু কিন্তু ইনান অন্যমনস্ক হয়ে পড়ে। কিন্তু আমার না কেমন জানি লাগতো ওনার এই ভালো হয়ে যাওয়াটা। জানি না আমার মানসিক সমস্যা আছে নাকি আমি পাগল, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি মনে মনে ওনার সেই রাগী কঠোর অ্যাগ্রেসিভনেস মিস করতাম। মুখ ফুটে বলিনি অবশ্য। উনি আগে যেভাবে পজেসিভনেস দেখাতেন আমাকে নিয়ে, এটা পড়ো না, ওটা করো না, এভাবে না, সেভাবে না, তখন আমার প্রতি ওনার কেয়ার দেখতাম, ভালোবাসা দেখতাম আমি। অ্যাক্সিডেন্টের পর তার কিছুই দেখাননি তিনি। আমি যেটা করতাম সেটাতেই সায় জানাতো। আমার খুব বোরিং লাগছিল ওই জেফিলকে। আমি তখনই বুঝতে পারলাম আমি আসলে জেফিলের ডমিনেটিং ক্যারেক্টারটাকেই ভালোবাসি। আমার মন শান্ত জেফিলকে নয়, বরং অশান্ত অস্থির ডমিনেন্ট জেফিলকেই ভালোবেসেছে। মনে মনে আমি খুব করে চাইতাম জেফিল আগের মতো হয়ে যাক, আগের মতো কঠোর শাসন করুক, আটকে রাখুক। বলতে বলতে হেসে ফেলল ইনান। পলকের দিকে চেয়ে বলল, আমার কথা শুনে আমার পাগল মনে হচ্ছে আপনার, তাই না? ভাবছেন কোন মেয়ে চায় তার স্বামী তাকে শাসনে রাখুক, আটকে রাখুক? সব মেয়েই তো চায় শান্তশিষ্ট স্বামী যে তাকে স্বাধীনতা দিবে। কিন্তু আমি মনে হয় অন্যরকম। বুঝতে পারি না এটা ডার্ক রোম্যান্স বই পড়ার প্রভাব নাকি আমার মনের ডার্ক ফ্যান্টাসি। কিন্তু আমার জেফিলের শাসনকে প্রচুর মিস করতাম আমি। আমি তো ভেবেছি জেফিল যদি আগের মতো হয়ে যায়, আমি আর কখনো ওনাকে আগের মতো প্যারা দিব না, বরং ওনার শাসন এনজয় করব। আমি বিরক্ত না হয়ে ওনার ভালোবাসা অনুভব করব। তারপর শান্ত জেফিলকে অশান্ত হয়েছিল হুম, কিভাবে? আকারে ইঙ্গিতে বোঝাতাম, দু একবার সরাসরিও বলেছি। সরতার উনি তাসবিরের দিকে তাকিয়ে বলল, ওনারা বিরক্ত করা শুরু করলে আমি জেফিলকে সব বলি, আর বলি উনি আগের অবস্থায় থাকলে সবাইকে শাস্তি দিত। আরও অনেক কিছু বলে বলে জেফিলকে আগের রূপে নিতে সক্ষম হই। পুরোপুরি হয়নি যদিও, তবে আমার ধারণা পাটা একটু ঠিক হলে পুরোপুরি হয়ে যাবে। ইনানের থেকে পলকের আর কিছুই জানার নেই। ইনান যা বলছে সব তার অবচেতন মনের চিন্তা। ইনান এখন যা বলবে সবই কল্পনা, তাই এবার পুরো ঘটনা জানতে হবে। তুমি রুমে যাও। মানে বলেন সব প্রশ্নের জবাব দিলে জেফিলকে আনবেন? ইনান তেতে উঠল। ইফাজ ইনানকে ডাক দিলেন।
যাও ইনান, কথা শোনো বাবার। বাবার অপর ভরসা করে গোমরা মুখে ইনান রুমে যায়। পলক এবার কাউসারের দিকে তাকালেন, গম্ভীর গলায় বলল, আপনি কি এবার এক্সপ্লেন করবেন? ইফাজ আর পলক বসল সোফায়। তাসবির দেয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, যেন সে তার পর্বের অপেক্ষায় আছে। ইফাজ শুরু করলেন, আমি বলি, ইনান আর জেফিলের অ্যাক্সিডেন্ট হয় যেখানে, সেখানে রাস্তা ভালো না, পাহাড়ি রাস্তা। এক পাশে পাহাড়, অপর পাশে খাদ, খাদের নিচে রাস্তা, আর তার পাশে নদী। এই ধরনের রাস্তায় গাড়ি চালানোর রিস্ক, তার উপর রাতে। আমি খবর পেয়েছি ওইখানেরই কোনো এক হসপিটাল থেকে। সেখানে মানুষের থেকে শুনেছি বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে জোরে চালিয়ে আসা একটা গাড়ির সাথে জেফিলের গাড়ির ধাক্কা লেগেছে। ওই গাড়িটি এবং জেফিলের গাড়ি দুটোই নিচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে ইনান গাড়ির সাথে নিচে পড়েনি, ওকে রাস্তার কোনায় পাওয়া গিয়েছিল রক্তাক্ত অবস্থায়। গাড়ি দুটো নিচে ভেঙে গুড়িয়ে যায়। ওই রাস্তায় গাড়ি চলাচল কম, তাই তৎক্ষণাৎ কোনো সাহায্য পাওয়া যায়নি। ইনানকে পাওয়া গিয়েছিল গভীর রাতে, যারা পেয়েছে তাদের মতে গভীর রাতে গাড়িগুলো যে নিচে পড়েছে তাও দেখা যায়নি। পরের দিন সকালে দুইটা গাড়িকে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু গাড়ির মালিককে কিংবা জেফিলকে পাওয়া যায়নি। ধারণা করা হয় তারা দুজনেই খরস্রোতা নদীতে মারা গিয়েছে। পলক কথার মাঝে বলল, মারা গিয়েছে, লাশ কোথায়? পাওয়া যায়নি, ডুবুরি দিয়ে খোঁজা হয়েছিল। পাওয়া না গেলে তাদের মৃত ঘোষণা করা হলো কেন? সম্ভবত মারা গেছে। আহত অবস্থায় এত নিচ থেকে পড়লে তাদের হুঁশ থাকবে না। আবার নদীতেও পড়লে নিজেকে বাঁচানো তো সহজ না, কোনো সাহায্য ছাড়া। আপনি জানেন আমাদের ডিকশনারিতে সম্ভবত বলে কিছু হয় না, হয় আছে নয়তো নেই। তল্লাশি করেও যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ তো আমরা তাদের মৃত বলে চালিয়ে দিতে পারি না। কাউসার বললেন, পলক, থিঙ্ক লজিক্যালি ইফাজের বলা ভুল কিছু না। নদীর ঢেউয়ের কারো আঘাতে বডি টিকে থাকতে পারে না। বেঁচে থাকা পসিবল হতো যদি নদীতে পার থাকতো। আহত ব্যক্তিরা হয়তো সাঁতার কেটে পারে আসতো, তারপর কেউ তাকে বাঁচাতো, তখন চিন্তা করে দেখা যেত। কিন্তু নদীতে বাঁধ দেওয়া কয়েক ফুট উঁচু বাঁধ অতিক্রম করে কিভাবে ঢেউ, ইটস টোটালি ইম্পসিবল। বুঝলাম, ওই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ইফাজ বলল, না, পাহাড়ি এলাকা, জনমানবহীন, আনাগোনা নেই বললেই চলে। আচ্ছা, তারপর ইনানের অবস্থার কথা বলুন। ইনান ততটা আঘাত পায়নি, অতিরিক্ত ভয়ে ও জ্ঞান হারিয়েছিল। হাতে পায়ে মাথায় সামান্য চোট লেগেছিল। ডিসঅর্ডারের শুরু কখন থেকে? ইফাজের চোখ টলমল করে উঠল, যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে। নাক টেনে বললেন, ইনানের জ্ঞান ফেরার পর থেকে ও শুধু জেহেফিলকে খুঁজছিল। ওকে যখন বললাম জেহেফিল নেই, তখন ও আরও বেশি পাগলামো করছিল। কেবিনে সব কিছু ভেঙে ফেলছিল। আমার শান্ত কোমল মেয়েটা কেমন হিংস্র হয়ে গিয়েছিল। তারপর হুট করেই প্রায় এক সপ্তাহের মতো চুপ হয়ে যায়। আমি প্রতিদিন ভিজিট করতাম, তারপর ওকে বাড়িতে নিয়ে আসি। আমি ভেবেছি জেহেফিলকে হারানোর শোকে ও চুপ হয়ে গিয়েছিল। তারপর একদিন ঘরে ফেরার পর ওর রুমে আওয়াজ শুনি, ইনানের হাসির আওয়াজ। ইনানের সাথে কেউ ছিল রুমে, ওর কোনো ফ্রেন্ড হয়তো। কিন্তু রুমে যাওয়ার আগে ওর দরজার বাইরে থেকে অন্যরকম কিছু দেখতে পাই আমি। দরজা ভিজিয়ে দেখি ও একা একা হাসছে, কথা বলছে। হাসির মাঝে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে। তখন গম্ভীর শোনায় ওর কণ্ঠ। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, বসার ভঙ্গি অন্যরকম হয়। আমি অতটা আমলে নেইনি ব্যাপারটা। ইনানের একা একা কথা বলার অভ্যাস আছে, কিন্তু সেম ব্যাপারটা কয়েকদিন টানা চলতে থাকে। একদিন দেখি ও কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ওর কথার ভাব, চাহনি অন্যরকম ছিল। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে নরম সুরে বলছিল, জেফিল আপনি ঠিক হয়ে যাবেন। তারপর আবার ঘুরিয়ে নরম চেহারা বদলে গিয়ে কিছু বলল। সেদিন সন্ধ্যায় ইনান কান্না করতে করতে রুমে আসলো। বলল জেহেফিলকে হসপিটালে ভর্তি করাতে, ওর পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন ইনানের কিছু হয়েছে কিনা। সেই জন্য আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কাউসারকে নিয়ে আসলাম। কাউসারকে নিয়ে আসার দিন ইনান হঠাৎ আমাকে এসে বলল সে এখানে থাকবে না, জেহেফিলের ট্রিটমেন্ট করিয়ে চলে যাবে জেহেফিলের বাড়িতে। আরও অনেক কিছু। কাউসার ইনানকে পরিচয় দিল ডাক্তার নামে। ইনান পর্যবেক্ষণ করলো। তারপর আমি বলি, কাউসার বললেন, ইনানকে জিজ্ঞাসাবাদ করলাম জেফিলের অবস্থা নিয়ে। ওর কথাবার্তায় বুঝলাম ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের আক্রান্ত।
আমি এক্সপ্লেন করি সেটা কি। তুমি অবশ্যই জানবে এসব নিয়ে। তাও বলি, হয়তো মাঝে মধ্যে আমরা কথা বলতে বলতে কিংবা হঠাৎ জোন আউট হয়ে যাই বা হারিয়ে যাই অন্য কোনো দুনিয়ায়, যাকে বলে দিবাস্বপ্ন। কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার দিবাস্বপ্নের থেকে অতি মাত্রায় প্রকট। একজন ব্যক্তির মধ্যে সর্বাপেক্ষা 100টির মধ্যে 70টা দেখা দিতে পারে এই রোগে। এটা ভিন্ন কারণ হয় এবং এই কারণগুলো জানাই ভিন্নভাবে তার ভিন্ন সত্তাগুলো আবিষ্কার ঘটে, বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার মধ্যে। হয়তো তার কল্পনার চরিত্র কেউ, কিংবা জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়জন কেউ। এটা বিশেষত হয় কেউ যদি কোনো ট্রমায় গিয়ে থাকে। আবার অনেকেই নিজেদের জীবন নিয়ে হ্যাপি না, সে যেমন আছে সেটা পছন্দ না, তাই নিজেকে খুশি রাখতে ভিন্ন চরিত্রে বানায় এবং নিজেকে জীবন থেকে মুক্তির জন্য অন্য ব্যক্তিতে প্রকাশ ঘটায়। এ রোগের কারণ আরও বর্ণনামূলক, আমি এগুলো যাব না। ইনানকে নিয়ে বলি, ওর মধ্যে এই রোগটা দেখা দিয়েছে যখন সে বুঝলো জেফিল তার কিংবা জেফিলকে ছাড়া সে থাকতে পারছে না। একা একা কথা বলতো জেফিলের সাথে, কিন্তু ইরান জেফিলকে তীব্রভাবে উপলব্ধি করার জন্য জেফিলের ভাবভঙ্গির, কথা বলার স্টাইল, এমনকি নিজের মনের ভেবেছে জেফিলের পা ভেঙে ফেলেছে, সেটাও নকল করছি ধীরে ধীরে। ওর মনে হচ্ছিল জেফিল মরেনি, ও ইনানের সাথেই আছে। আর তারপর নিজের মনের কল্পনা ছিল জেফিল ভালো স্বামী আছে, সে অনুযায়ী অ্যাক্টিভ করত। এবং পরে যখন আবার নিজের মধ্যে নিষ্ঠুর জেফিলের কল্পনা করত, তখন হিংস্র হয়ে অ্যাক্টিং করত। যখন ইনানকে চেক আপ করাতে যেতাম, চাইতেও না আমরা যাই, ও তখন জেফিলের রূপ ধারণে কঠোর হয়ে কথা বলে। ট্রিটমেন্ট অবশ্যই আছে এ রোগের, তবে সময়ব্যাপী। ইফাজ রাজি হচ্ছিল না। ওকে বুঝিয়েছিলাম, কিন্তু বাবার মন তো, ওর ধারণা ছিল মেয়ের ভালো থাকবে। জেফিলকে কল্পনা করে আমি ততটাও বাধা দেইনি। ইফাজ মেয়েকে চোখে চোখে রাখবে এই ভেবে আমি আগাইনি। আর এজন্যই তাসবিরকে মারার চেষ্টা করেছিল আর শরৎকে মেরেছিল। ইফাজ চমকালেন। তিনি জানতেন না তাসবিরের ঘটনা। তাসবির এতক্ষণ নীরব দর্শকের ন্যায় ছিল। এবার সে মোবাইল বের করে ভিডিও অন করল, যেখানে ইনান ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটছিল, হাতে ছুরি, চোখে মুখে জেওফুলের মতো হিংস্রতা। কাউসার নিজেও জানতেন না ইনানের ভেতর জেওফিল যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে। পলক বলল, একটা বারও চিন্তা করেছেন ইফাজ স্যার, আপনার নেওয়া সিদ্ধান্তের ফলাফল কতটা ভয়ানক? এটা আমি প্রথমে একদমই ধরতে পারিনি। ইনানের অস্বাভাবিক ব্যবহার প্রথম দিন থেকেই সন্দেহজনক লাগলে ওকে চোখে চোখে রাখি সব সময়। তাসবির দেয়ালে পিঠ ঠেকিয়ে বলতে লাগে, নির্বিকার গলা তার। বারান্দায় একা একা বসে বসে কথা বলতো, কাপড় টাচ করতো, এমনভাবে কথা বলতো যেন ওর সাথে জেওফিল আছে। আমার চেয়ে থাকা ইনান লক্ষ্য করেছিল অবশ্য, তবে ও হয়তো ভেবেছিল আমি ওকে বিরক্ত করার চেষ্টা করছি বা ওর পিছু নিচ্ছি, তাই ও রেগেও গিয়েছিল। আর আমার ধারণা ওর মনের মধ্যে গেঁথে গিয়েছিল আমিও শরতের মতো কেউ একজন। ইনানের মধ্যে থাকা জেওফিলও ভেবেছে সেটা। যেহেতু ওরা কানেক্টেড, সেজন্য জেওফিল ইনান আমাকে মারার চেষ্টা করে। আমি যা ভেবেছি তাই সত্যি হলো, ও পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। ইফাজ খান এবার তাসবিরকে প্রশ্ন করলেন, তুমি কেন আমার মেয়ের উপর নজরদারি করছো, আর কেনই বা আমার পেছনে লেগেছো? উদ্দেশ্য কি তোমার? এই পর্যায়ে কিছুটা রেগে যান ইফাজ। তাসবিরের কারণেই আজকের সত্যটা সবার সামনে এলো, তাও জঘন্যভাবে। তাসবির যদি তার ভিডিও না করত তাহলে প্রমাণও থাকতো না, ইনান আর তিনি বেঁচেও যেতেন। তাসবির বাঁকা হাসে, মশকরা করে বলল, এই ধরুন আপনার কুকর্মের শাস্তি দেওয়াটাই উদ্দেশ্য ছিল। মানে? আরে আরে ঘামছেন কেন? চিন্তিত হওয়ার ভান করে বলল তাসবির। ইফাজ কপালে হাত দিয়ে দেখলেন তিনি আসলেই ঘামছেন। ঢোক গিলে বললেন, বাজে বকো না। এসব আমার ধাতে নেই, তবে একটা কথা বলি, আপনার থেকে প্রিয় জিনিস কেড়ে নেওয়াই ছিল আমার মেন উদ্দেশ্য। আপনি শারীরিক শাস্তি পান কি পান না তাতে আমার কাছে ম্যাটার করে না, কিন্তু মানসিকভাবে আপনাকে ভেঙে ফেলতে চেয়েছি আমি, অ্যান্ড আই গ্যাস সাকসেস হয়েছি।
আপনি সারা জীবন অনুতপ্ত হয়ে ধুকে ধুকে মরবেন, এটাই আমার চাওয়া। ইফাজ খানের চোখ অক্ষি কঠোর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। এই ছেলেকে তিনি ভালো করে চেনেনও না অবধি, শুধু ইনানের পড়শি হিসেবে যাই একটু চোখে পড়ত। আজকে তো এই ছেলেই তাদের কল দিয়ে ডেকে এনেছিল। কেউ কিসের প্রতিশোধ নিতে এতটা ছটফট করছে এই ছেলে? পলক ইফাজ আর তাসবিরের ব্যক্তিগত কথায় একদমই মাথা ঘামায় না। তার চিন্তা ইনানকে নিয়ে। নতুন করে ইনানকে পাবার আশায় উত্তেজিত সে। তবে কঠিন হবে অবশ্য। ইনানকে আগের রূপে ফিরিয়ে আনতে কত কংক্রিটের পথ অতিক্রম করতে হবে জানে না সে। তবে সব হাসি মুখে জয় করবে সে, শুধু ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার আশায়। তবে জেহফিলের লাশ খুঁজে না পাওয়া অবধি ভবিষ্যৎ আগাম কল্পনা করা যাবে না। কিন্তু পলকের মন বলছে জেহফিল নেই। একজন আহত মানুষের পক্ষে সম্ভব না বাদ দেওয়া নদীর তীরে ওঠা। আপনারা আপনাদের ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগতভাবেই না হয় মিটিয়ে নেবেন। এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ইনানের সুস্থতা এবং জেফিলের লাশ খুঁজে বের করা। কার লাশ? সকলে হকচকিত হয়ে রুমের দরজার দিকে তাকায়। দেখল ইনান শূন্য চোখে তাকিয়েছে। ধীরে ধীরে সে দরজা ধরে বসে পড়ল। ইফাজ বিস্ফোরিত চাহনিতে তাকায়। ইনান কি তবে তাদের বলা সব কথা শুনে ফেলেছে? তাসবির নিরুদ্বেগ ভঙ্গিতেই ইফাজের দিকে তাকায়। বুড়োর ভাবখানা এমন যেন ইনান সত্যিটা শুনে পাফ করে ফেলেছে। সে প্রথম থেকেই দেখেছিল ইনান রুমের দরজা হালকা ফাঁক রেখে তাদের কথা শুনছে। তাও কিছু বলল না সে। দেখুক, সবটা জানুক। আজ না হয় কাল তো জানতেই হতো। বাবা জেহফিল কোথায় বাবা? বিকারহীন কণ্ঠ ইনানের, তার গলা থেকে থেকে কাঁপছে। আসলে ইনান। পাগলের মতো হাত পা ছোড়াছড়ি করতে লাগলো ইনান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, জেহফিল কোথায়? আমার জেহফিল কোথায়? পলক এগিয়ে যায়, নরম সুরে বলল, ইনান প্লিজ কথা শোনো। জেহফিল মারা যায়নি, উনি মারা যায়নি। সবাই মিথ্যে বলছেন আপনারা। উনি মারা গেলে এতদিন কে ছিল আমার সাথে? ওনার আত্মা। চেঁচিয়ে ওঠে ইনান। আমরা কেউই বলতে পারছি না জেফিল বেঁচে আছে নাকি বেঁচে আছে, উনি বেঁচে আছে। কানে গেছে আমার কথা? একদম বাজে কথা বলবেন না। উনি বেঁচে আছে, তার প্রমাণও আছে আমার কাছে। এই বলে ইনান পাগলের মতো আর্ট রুমে গিয়ে একটা বড় ক্যানভাস নিয়ে আসলো। সেটা পলকের মুখের সামনে ধরে গলা উঁচিয়ে বলল, এই দেখুন, জেফিল এঁকেছে আমায়। কয়েকদিন আগেই এঁকেছে। উনি ছাড়া আর কে এখানে আর্ট করে? এই ছবিটা উনি না আঁকলে কি ওনার আত্মা এসে এঁকে গেছে? সবাই দেখল ক্যানভাসে ইনানের পোর্ট্রেট আঁকা। গালে হাত দিয়ে বসে আছে ইনান। তবে চিত্রটা আনারি হাতে আঁকা। দেখেই বোঝা যায় জেওফিলের মতো পেশাদার কেউ নয়, বরং নতুন আঁকতে শেখা বাচ্চাদের মতো আঁকা ছবিটা। পলক দীর্ঘশ্বাস ফেলল। কল্পনার জেওফিল চরিত্রটা তথা ইনান নিজেই এঁকেছে ছবিটা। পলক ক্যানভাস হাতে নিয়ে সোফায় রাখল। ইনানের কাঁধ ঝাঁকিয়ে ইনানের মতোই চেঁচিয়ে বলল, এটা জেফিল আঁকেনি, তুমি এঁকেছ। তুমি তোমার ভেতর থাকা জেফিল চরিত্রটা এঁকেছে। ভালো করে দেখো, চোখ খুলে দেখো। ইনানকে বার কয়েক ঝাঁকালো পলক। ইনান স্ট্যাচুর মতো শটান দাঁড়িয়ে থাকলো। ঘোলা চোখে দেখলো ক্যানভাসের ছবিটা। এলোমেলোভাবে আঁকা একটা ছবি। পলক তারপর মোবাইলে ভিডিওগুলো দেখালো, যেখানে ইনান একা একা হাসছে, কথা বলছে, নাচছে। দেখো, নিজ চোখে দেখো, এটা তুমি একা একা হাসছো, কথা বলছো। এইখানে তোমার সাথেই কেউ নেই, তুমি একা, সম্পূর্ণ একা। জেফিল বলে কেউ নেই, ছিল তবে এখন নেই। বোঝা গেছে? তুমি জেফিলকে হারিয়ে ওর সুখে নিজেই জেফিল হয়ে গেছো। শুনেছ তো সব কথা? পলকের কথাগুলো হাতুড়ির ন্যায় ইনানের হৃদয়ে জোরে জোরে আঘাত করল। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর। জেওফিল নেই, জেওফিল নেই। সে প্রাণহীন মুখ তুলল ধীরে ধীরে। বাবার দিকে চেয়ে বলে, আমি কি পাগল বাবা? ও বাবা, আমি আমি কি সত্যি পাগল? আমার জেফিল। পলক ইনানের মাথায় হাত বুলিয়ে দিল। ভেঙে পড়ো না ইনান। তুমি বুঝতে পেরেছো তোমার মানসিক অবস্থা। এখন তুমিই একমাত্র তোমাকে সাহায্য করতে পারবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে। আমি প্রমিস করছি তোমাকে সুস্থ করে তুলব। শুধু তুমি নিজেকে একটু সামলাও, নিজেকে আশ্বাস দাও, তুমি সুস্থ হবে। পলকের কথা কানে গেল না ইনানের। সে হাঁটু ভেঙ্গে বসে পড়ল।
হাউমাউ করেই কাঁদতে লাগলো, ক্যানভাস জড়িয়ে, যেন জহফিলকে জড়িয়ে ধরে আছে সে। জহফিলের ছোঁয়া, জহফিলের মৃদু স্বর, জহফিলের হাসি, জহফিলের উপস্থিতি। তবে কি সবটাই ইনানের ভ্রম ছিল? জহফিল ভেবে নিজের সাথেই নিজে সংসার করে আসছিল, জহফিল নেই। ভাবনা মাথায় আসতেই ইনান ডুকরে কেঁদে ওঠে, দুই হাতে চুল টানতে থাকে। আমার জেফিল, জেফিল, জপতে জপতে কান্না করে সে, গগন কাঁপিয়ে। জেফিল আর নেই। তার জেফিল আগের মতো ভালোবাসবে না, শাসন করবে না, যত্ন করবে না, ধমকাবে না, বুকে জড়িয়ে ধরবে না, বলবে না আমার বাটারফ্লাই।